করে মাঠে আড্ডা, কফি হাউস আড্ডা, ইউথ আড্ডা, পিওর আড্ডা, খোলা মেলা আড্ডা, মন ভালো করা আড্ডা। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। লেখাপড়া খেলাধুলা সবকিছুতে থাকি আমরা, সব কুল আর সবকেও রাখি। পঞ্চকবি মনে রেখে বাংলা ব্যান্ড শুনি, বাড়িয়ে দিলে হাত আমরা বন্ধু হতে জানি। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। নমস্কার দর্শক বন্ধুরা, ইউথ আড্ডার আরো একটি নতুন পর্বে তোমাদের স্বাগত। আজ প্রথমেই থাকছে হাত বাড়ালেই বন্ধু। আজকের টপিক ডিআইডি বা ডিসোসিয়েটিভ পার্সোনালিটি ডিসঅর্ডার বা ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার, আগে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার নামে জানা যেত। এরপর থাকছে পায়ে পায়ে কাছে দূরে। তাহলে আমরা প্রথমেই চলে যাই মনোবিদের সঙ্গে আলাপচারিতায়, যেখানে আলোচনা হবে ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার নিয়ে। আমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, আমার ঘরে বসত করে কয়জনা। একটি পরিচিত গানের কথা দিয়ে শুরু করলাম আজকের হাত বাড়ালেই বন্ধু অনুষ্ঠান। আসলে দর্শন যাই বলুক না কেন যে আমার মনের মধ্যেই আরো অনেক মনের বাস, কিন্তু বিজ্ঞান বলছে যদি এই ধরনের অনুভূতি হয় যে নিজের মনের মধ্যেই মনে হচ্ছে আরো কয়েক রকম পার্সোনালিটি আছে, তাহলে কিন্তু ডেফিনেটলি আমরা কোনো একটা মানসিক রোগের শিকার, যার পোশাকি নাম ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার বা ডিআইডি। আর আমরা স্বাভাবিকভাবে এই ধরনের সমস্যাকে বলে থাকি পার্সোনালিটি ডিসঅর্ডার। এই সমস্যা নিয়ে আজকে আমরা আলোচনা করব হাত বাড়ালেই বন্ধু অনুষ্ঠানে। আর এই আলোচনায় আমাদের সঙ্গে আছে তোমাদেরই বন্ধু ক্লিনিক্যাল সাইকোলজিস্ট দিশারি চৌধুরী। নমস্কার দিশারি, তোমাকে হাত বাড়ালেই বন্ধু অনুষ্ঠানে স্বাগত। তো প্রথমে যে সমস্যা নিয়ে আমরা আজকে আলোচনা করছি, সেই সমস্যা অর্থাৎ পার্সোনালিটি ডিসঅর্ডার, এটা ঠিক কি যদি বুঝিয়ে বলো। অবশ্যই, আজকের টপিক ডিআইডি বা ডিসোসিয়েটিভ পার্সোনালিটি ডিসঅর্ডার বা ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার, আগে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার নামে জানা যেত। এখন নতুন আমাদের যে বইটা ICD-11 বলে বেরিয়েছে, যেটা আমাদের মানসিক রোগের বই, সেখানে ওটার নাম ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার হয়ে গেছে। তো এখানে কি হয়, একটা মানুষের মধ্যেই দুই বা ততোধিক ব্যক্তিত্ব একসাথে থাকতে লাগে এবং সেই মানুষটা কিন্তু অনেক সময় বুঝতে পারে না যে তার মধ্যে এই এতগুলো সত্তা আছে। সেই প্রত্যেকটা সত্তার আলাদা নাম হতে পারে, আলাদা দৃষ্টিভঙ্গি হতে পারে, তাদের কাজকর্মগুলো আলাদা হতে পারে এবং তাদের মধ্যে কিন্তু কোনো সম্পর্কও নেই, মানে একটা সত্তা জানে না যে আরেকটা সত্তাও আছে। তো এইটা কিন্তু বেশ একটা কঠিন মনের রোগ বা পার্সোনালিটি ডিসঅর্ডার, যেটা নিয়ে অনেক মানুষই থাকে কিন্তু সে বুঝতে পারে না। অনেক সময়ই আশেপাশের লোকরা কিন্তু বুঝতে পারে, সে হয়তো বুঝতে পারে যে কখনো কখনো সে ডিসোসিয়েট করে যাচ্ছে। ডিসোসিয়েট মানে এই বাস্তব থেকে, আশেপাশের থেকে বা অনেক সময় নিজেরই আবেগ অনুভূতি থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, কিছুক্ষণের জন্য একটা অন্য জায়গায় চলে যাওয়া। তো হঠাৎ হঠাৎ করে দৈনন্দিন জীবনের মেমোরি গ্যাপস হতে পারে। মেমোরি গ্যাপস মানে কিছু কিছু স্মৃতি মনে নেই, ঠিক কি হয়েছিল সেখানে মনে নেই, এরকমটা হতে পারে। অন্যরা বলছে যে এই কাজটা তুমি করেছো, ও বলছে না আমি তো এটা করতেই পারি না, তার কাছে সেটা মনেই নেই। এই জিনিসগুলো, এই প্রচুর সিনেমা এবং মিডিয়ার মাধ্যমে এই অসুখটা কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, অবশ্যই অনেক রংচং মাখিয়ে। তবে অপরিচিত বলে একটা সিনেমা আছে, সেটা খুবই ভালো। যদি এটার ব্যাপারে আরো গভীরে জানতে হয় তাহলে কিন্তু সেটা দেখে নিতে পারে। সেখানে হিরো হয়ে যায় একবার অসহায় একটা গোবেচারা একটা ভদ্রলোক, একবার হয়ে যায় হিংস্র রাগী একজন, একবার হয়ে যায় একজন প্রেমিক যার মনে খুব প্রেম, রোমান্টিক রিলেশন, এরকম একজন। তো এটা খুব মজার সিনেমা। আমি বলবো যে তোমরা যাদের ইন্টারেস্ট তারা এটা কিন্তু অবশ্যই দেখতে পারো।
আসলে সিনেমা বা মুভি আমাদের বাস্তব জীবন থেকে তোলা নানা ঘটনা নিয়েই তো হয়ে থাকে, স্বাভাবিকভাবেই তার মিলও থাকে, তাই না? আচ্ছা, এই যে পার্সোনালিটি ডিসঅর্ডার, এই সমস্যাটা মূলত কোন বয়সী মানুষদের মধ্যে বেশি দেখা যায় বলে মনে করো? হ্যাঁ, এই পার্সোনালিটি ডিসঅর্ডারটা ওরকম কোনো বয়স ধরে হয় না। এটা তাদেরই হয় যাদের ছোটবেলাতে শৈশবকালে অতিরিক্ত সিভিয়ার স্ট্রেস বা ট্রমা, ফিজিক্যাল বা মেন্টাল অ্যাবিউজ, হতে পারে যৌন নির্যাতন, হতে পারে মা বাবার অবহেলা, হতে পারে দীর্ঘদিন ধরে মার খাচ্ছে, অত্যাচারিত হচ্ছে, এইগুলোর জন্য কিন্তু ডেভেলপ হয়। কিভাবে হয় আমি বুঝিয়ে বলছি। ধরো একটা 2 বছরের শিশু, সে খুব মিষ্টি, অসহায়, বাবা মা তার সব, বাবা মা ছাড়া তার আর কিছুই নেই, যেরকম সব শিশুদেরই হয়। বাবা মার কাজ কি? তাকে নিরাপদ রাখা, তাকে ভালোবাসা, তাকে সেফ ফিল করানো। কিন্তু ধরো প্রত্যেক দিন রাত্রির বেলা 8টা বাজলেই ওর বাবা মদ খেয়ে আসে, নিয়ে এসে ওকে খুব মারে। আচ্ছা, আর মা কিছুই বলে না, মা সেটা দেখে, বা মা নিজেও ভয় পায়, তো সে কিছুই বলতে পারে না। তো এবার সেই বাচ্চাটাকে এই সিচুয়েশনটা বা এই স্ট্রেসারটা তখন মা বাবাই হয়ে দাঁড়িয়েছে, বা বাবা হয়ে দাঁড়িয়েছে, আর মা দেখছে। তার মানে যাদের দায়িত্ব ছিল তাকে নিরাপদ রাখা, তারাই এখন স্ট্রেস, তারাই এখন থ্রেট। তখন বাচ্চাটা তো জানে না যে এইটার সাথে কি করে মোকাবিলা করতে হবে, সেগুলো তো সে শেখেনি। তখন তার ব্রেন একটা কোপিং মেকানিজম বা সার্ভাইভাল মেকানিজম বলে, যেটা তাকে বাঁচতে শেখায় ওই সময়। তো কিছুক্ষণের জন্যে ও হঠাৎ করে নিজের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ওই অসহায় মেয়েটা বিচ্ছিন্ন হয়ে যায়, একটা অন্য জায়গায় চলে যায় যেখানে ও নিরাপদ। আর চলে আসে তার অন্য একটা সত্তা, যেটা অনেক হিংস্র, যেটা লড়াই করতে পারে, যেটা বাবাকে উল্টে মারতে পারে, যেটা বাবার থেকে পালাতে পারে। এরমভাবে তৈরি হলো একটা সত্তা। এরম নানা রকম থ্রেট আস্তে আস্তে ও ডিসাইড করে এই সময় আমার কোন সত্তাটা দরকার, ওইটাকে ডিল করার জন্য। এরমভাবে এক বা একাধিক সত্তা তৈরি হতে থাকে, চলে আসে একজনের একেবারে। বেশ, আচ্ছা, তুমি তো কিছু সমস্যার কথা বললে যে যেগুলো থেকে মোটামুটি আমরা বুঝতে পারি এই রোগটা। তবু টিপিক্যালি ভাবে আমাদের বাড়িতে, আমাদের ছোটদের মধ্যে হোক বা বড়দের মধ্যে, কারোর মধ্যে এই ধরনের সমস্যা থাকলে আমরা ঠিক কি কি সিমটমসে বুঝবো যে এবার ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন, এই সমস্যাটা হয়েছে? তো অনেক সময় কি হয়, আমরা রেগে যাই, রেগে গিয়ে খুব চিৎকার চেঁচামেচি করি, নিয়ে অনেকে বলে তোর মধ্যে ওই একটা চণ্ডাল রূপ আছে। কিন্তু আমরা কিন্তু সেটা ভুলে যাই না যে হ্যাঁ, সেটা আমারই একটা রূপ, আমি রেগে গেছিলাম। আমার কিন্তু সেখানে কোনো মেমোরির সমস্যা হয় না, আমার স্মৃতিটা ঠিকই আছে, আমি স্মৃতিচারণ করতে পারছি যে আমি এটা করেছিলাম, আমি ভেঙে ফেলেছিলাম গ্লাসটা, সেই মুহূর্তে আমার অনেক রকম চাপ হয়ে গেছিল, তাই আমি গ্লাসটা ভেঙে ফেলেছিলাম। তাই এটার ওনারশিপ, মানে আমি যেটা করেছি এইটা বোঝাটা সে কিন্তু বুঝতে পারে। তখন কিন্তু সেটা ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার নয় বা মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার নয়। তো বাড়ির লোকদের এটা খেয়াল রাখতে হবে যে অতিরিক্ত রেগে গেলে বা একটু অন্য মানুষের মতো হঠাৎ করে ব্যবহার করলেই কিন্তু তার এই অসুখটা নেই। প্রবলেমটা কখন বোঝা যায়, যে যখন সে বুঝতে পারছে যে বারবার সে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সে ডিসোসিয়েট করে যাচ্ছে হঠাৎ করে, কোনো স্ট্রেস আসলেই যেটা ও ডিল করতে পারছে না, তখনই হঠাৎ করে ও নিজের আবেগ, অনুভূতি, সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে একটা অন্য মানুষ হয়ে যাচ্ছে। তার দৈনন্দিন জীবনে অনেক কিছু স্মৃতি থাকছে না, মেমোরি গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে, যেটা বেশ বেদনাদায়ক, যে আমার মনেই নেই এই সময় কি হয়েছিল। বা অন্যরা বলছে যে তুই এই কাজটা করেছিস, তুই একে মেরেছিস, তুই এটা ভেঙেছিস, আর সে মনেই করতে পারছে না যে না, এটা তো আমি করিনি, তো ওনারশিপটাও নিতে পারছে না। তখন যখন এই সমস্যাগুলো বেড়ে যাবে, আর এটার এই রোগটার সাথে উপসর্গ হিসেবে কিন্তু অনেক রকম আরও রোগ, যেমন ডিপ্রেশন, অ্যাংজাইটি, এগুলোও আসতে পারে। তো সেগুলো হলে তখন প্রফেশনাল হেল্প নেওয়া প্রয়োজন। আচ্ছা, এই ধরনের সমস্যাগুলো, এই পার্সোনালিটি ডিসঅর্ডার, এই ব্যাপারগুলোকে কোনোভাবেই বাড়িতে এটার প্রতিরোধ করা সম্ভব নাকি না ডাক্তারের কাছেই প্রথমেই নিয়ে যাওয়া উচিত? পেশাগত হেল্পটাই এখানের আইডিয়াল, বা এটাই করা উচিত। বাড়িতে অবশ্যই পরিবেশটা নিরাপদ করলে তখন তার ওই ভয়টা লাগবে না। দেখো হয় কেন ব্যাপারটা, কারণ কি এখনো তো ওর মধ্যেও একটা ছোট অসহায় শিশু আছে যে বারবার ভয় পেয়ে যায় আর জানে না যে কি করে মোকাবিলা করতে হয়, তার কোপিংটা তো খুবই খারাপ। তো সেই শিশুটাকে এটা বলতে হবে, তোমার ওই মানুষের ভেতরে যেই শিশুটা আছে তাকে এটা বোঝাতে হবে যে আগে তুমি নিরাপদ ছিলে না, তুমি এখন নিরাপদ আছো। এই বোঝানোটা কিন্তু আশেপাশে পরিবেশ থেকেই আসে, মা বাবার থেকেই আসে। সেগুলো স্ট্রেস ডিল করার এফেক্টিভ
কিছু পদ্ধতি, যেমন আমার যদি চাপ লাগে চাপ কমাবো আমি কি করে, সেগুলো শিখতে হবে যাতে বারবার করে এই ভুল পদ্ধতিতে চাপটা না সে মোকাবিলা করে। ঠিক আছে, এগুলো বাড়িতে টুকটাক শেখা যেতে পারে। তবে এরকম মানসিক রোগ হলে অবশ্যই প্রফেশনাল হেল্প মানে পেশাদার সাহায্য নেওয়া উচিত। আচ্ছা, এই সব ক্ষেত্রে প্রফেশনালি তোমরা যে ধাপগুলো নাও সেই ধাপগুলো মূলত খানিকটা কিরকম, মানে সেটা যদি আমাদের বন্ধুদের একটু বলো। হ্যাঁ অবশ্যই, এখানে একটা খুব স্পেসিফিক থেরাপি হয় যেটাকে বলে ট্রমা ফোকাসড সাইকোথেরাপি, যেখানে ট্রমাটাকে অ্যাড্রেস করা হয়। প্রথমে কি করা হয়, প্রথমেই কেউ ট্রমা নিতে পারে না। সে ছোটবেলায় যেখান থেকে পালিয়েছে, যেখান থেকে পালানোর জন্য সে এত সত্তা তৈরি করে ফেলেছে, কারোর জন্য ওটা সহজ নয় যে সেটাও আবার করে ফেস করবে। তো প্রথমে আমরা কি শেখাই যে তুমি এখন নিরাপদ আছো, তুমি এখন ঠিক আছো। আমরা শেখাই যে তোমার কি কি করা উচিত স্ট্রেস হলে, মোকাবিলার পদ্ধতিগুলো আমরা শেখাই কিছু গ্রাউন্ডিং এক্সারসাইজের মাধ্যমে, যেরকম কি মাইন্ডফুলনেস, মেডিটেশন, আরও অনেক এক্সারসাইজ আছে যেগুলো আসলেই বলা যাবে, একটা তো বলা সম্ভব নয়। তো সেগুলো করে দ্বিতীয় আমরা চাই যে তার আস্তে আস্তে দেখি যে তার সত্তাগুলোকে একত্রিত করা যাচ্ছে কিনা, কোনোভাবে একভূত করা যায় কিনা, সেটা কিন্তু আমাদের আলটিমেট গোল হয়। কিন্তু সেটা প্রথমে ট্রমাটা ফেস করে তার মধ্যে দিয়ে গিয়েই ওখানে পৌঁছানো যাবে। ট্রমাটাকে ফেস না করে কিন্তু ওই একত্রিত সত্তাগুলো হবে না। ঠিক। আচ্ছা, এবার বলো যে এই ধরনের পার্সোনালিটি ডিসঅর্ডার যদি কারোর হয়ে থাকে, সেক্ষেত্রে তিনি কি পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন? হ্যাঁ, থেরাপি ও ওষুধ ও নানা রকম এনভায়রনমেন্টাল মডিফিকেশন এগুলোর মাধ্যমে অবশ্যই সে সুস্থ থাকতে পারে। তবে এটা নাও হতে পারে যে এই অসুখটা পুরোপুরি সেরে গেল, তবে সে অনেক পদ্ধতি শিখতে পারবে যাতে তার দৈনন্দিন জীবন কাটাতে কোনো সমস্যা হবে না। মানে সে সেগুলো সব কিছুই থাকবে, ওই যে বলে না সব তারাই আছে দিনের আলোয় ঢেকে, ওরকম সব কিছুই থাকবে, কিন্তু সেটা নিয়ে বাঁচার যে উপযুক্ত উপায় সেগুলো কিন্তু শিখে যাবে। বেশ। আচ্ছা, এই যে পার্সোনালিটি ডিসঅর্ডার আমরা অসুখটার নাম দিলাম, তো আমরা অনেক ক্ষেত্রেই তো স্বাভাবিক জীবনে অনেকগুলো পার্সোনালিটি নিয়েই বাঁচি। ধরো আজকে এই জায়গায় আমি যেভাবে কথা বলছি, বাড়িতে গিয়ে নিশ্চয়ই সেভাবে বলবো না। তো এই ডিসঅর্ডার বা অর্ডার যেটাই বলো, পার্সোনালিটি এক্ষেত্রে আমরা অর্ডার করে রাখি যাতে আমাদের প্রয়োজনে ব্যবহার করি। তো এই ক্ষেত্রগুলোতে আমরা কোন জায়গায় এসে এটাকে একটা গণ্ডি করতে পারবো যে এর পরে গেলে কিন্তু আমি একটু বেশি বাড়াবাড়ি রকমের এই রোগের শিকার হয়ে যাচ্ছি বোধহয়, তো সেটা কি বলা সম্ভব? দেখো, আমি যে প্রথমেই বললাম যে আমাদের এখন ICD-11 যেটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ডিসঅর্ডারস, এটা হচ্ছে আমাদের মানসিক রোগের যে বইটা, ঠিক আছে? সেটা প্রত্যেকবার আপডেট হয়ে নতুন নতুন রোগ যোগ হয়, বিয়োগ হয়, এগুলো করা হয়। আগে এটাকে পার্সোনালিটি ডিসঅর্ডারের আন্ডারে ফেলা হতো, মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারের আন্ডারে, কিন্তু সরিয়ে দেওয়ার অনেকটা এর জন্যই হয়েছে কারণ এটা কিন্তু পার্সোনালিটি ডিসঅর্ডার নয়। হ্যাঁ, এটা একটা ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার, সম্পূর্ণ আলাদা জিনিস। এটা পরবর্তী জীবনে গিয়ে হওয়ার চান্স খুবই কম বা নেই বললেই চলে। এটা শৈশবের ওই স্ট্রেস, ওই ট্রমা ছাড়া ডেভেলপ খুব কমই করে। তাই এখান থেকে বাঁচার জন্য একমাত্র মা বাবারাই কিন্তু সেটা করতে পারে, যে মা বাবারা শিশুকে একটা নিরাপদ আশ্রয়, একটা নিরাপদ পরিবেশ দিলে, তাকে ভালোবাসলে, তাকে যত্ন করলে এগুলো হবে না। বেশ। আচ্ছা, এইবার যেটা বলার বিষয় সেটা হলো এই ধরনের মানসিক রোগীদের তো ট্রিটমেন্ট হয়, কিন্তু এই ধরনের মানসিক রোগীর সঙ্গে যারা থাকেন, বন্ধুবান্ধব, আত্মীয় বা তার প্রিয় সঙ্গী যারা থাকেন, তাদেরও কিন্তু নানান রকম মানসিক সমস্যা আসতে পারে। সেটা কিভাবে দেখো তোমরা? অবশ্যই এরকম মানুষের সাথে থাকতে থাকতে নিজের মনে বিষাদ বা বিদ্বেষ বা ডিপ্রেশন, অ্যাংজাইটি আসা এগুলো খুবই স্বাভাবিক, কারণ সে নিজেই বুঝতে পারছে না যে হঠাৎ হঠাৎ করে এরম কেন করছে, আমি তো চিনতেই পারছি না একে, বা অনেক সময় এটা মেনে নেওয়া তো সহজ নয়। তো তাদেরও কিন্তু প্রফেশনাল হেল্প দরকার। যেরকমভাবে আমরা একটা নর্মাল মানুষ যার ডিপ্রেশন হয়েছে তাকে ট্রিট করি, আমরা ওনাদেরকেও ঠিক সেমনভাবেই ট্রিট করব। দিশারির কাছ থেকে জেনে নিলাম যে কেমন করে পার্সোনালিটি ডিসঅর্ডার বা DID যেটাকে আমাদের দিশারি বোঝালো, সেই রোগের থেকেও সুস্থ সুন্দর জীবনে থাকা যায়। আর তার জন্য সুস্থ সুন্দর পরিবেশও কিন্তু আমাদের প্রথম থেকেই, জীবনের শুরু থেকেই দেওয়া প্রয়োজন। তাহলে সকলে সুস্থ থেকো, ভালো থেকো। হাত বাড়ালেই বন্ধু অনুষ্ঠান দেখতে থাকো তোমাদের মনের ভালো থাকার জন্য। নমস্কার।
সময় হয়েছে আমাদের পরবর্তী সেগমেন্টের, যেখানে চেখে দেখব কলকাতা ময়দানের মোহনবাগান ক্যান্টিনে জিভে জল আনা সব খাবার। কাছে দূরেতে আজ আমরা চলে এসেছি শতাব্দী প্রাচীন ক্লাব, 136 বছরের ক্লাব মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবে। এই ক্লাবের জন্ম হয় 1889 সালের 15ই আগস্ট, আর এই ক্লাব প্রথম ম্যাচ খেলে তৎকালীন প্রেসিডেন্সি ইডেন হিন্দু হোস্টেলের সঙ্গে। আজ আমরা ঘুরে দেখব সেই ক্লাবেরই ক্যান্টিন। পায়ে পায়ে কাছে দূরেতে আমরা চলে এসেছি মোহনবাগান ক্যান্টিন, এবং এই ক্যান্টিনের যিনি দেখভাল করেন আধিকারিক কর্ণধার যাই বলি না কেন, সেই কাজুদাকে আমাদের মধ্যে পেয়ে গেছে। এই যে মোহনবাগান ক্যান্টিন, এই ক্যান্টিন সকাল থেকে কটা পর্যন্ত খোলা থাকে? সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। এবং 365 দিনই খোলা থাকে? 365 দিনের মধ্যে 15 দিন আমাদের বন্ধ থাকে। 1 অক্টোবর টু 15 অক্টোবর গোটা ময়দানে ডিফেন্সের যে রুল আছে, টোটাল ময়দান বন্ধ থাকে, আমাদেরও বন্ধ থাকে। আচ্ছা, সেই 15 দিন বাদ দিয়ে বাকি 350 দিন প্রায় 350 দিন আমাদের দোকান খোলা। আচ্ছা, এবার একটুখানি জানবো যে এই ক্যান্টিনে কি কি পাওয়া যায়? এই দোকানের মেন জোন হচ্ছে ক্যান্টিনের মটন স্টু, চিকেন স্টু, ফিশ ফ্রাই, ফিশ রোল, এগ ডেভিল, ঘুগনি, ভেজিটেবিল চপ, এইটাই হচ্ছে মেন খাবার। এবং এই মেন খাবার একটু দামগুলো যদি শুনি। আমরা এখন বিক্রি করছি বর্তমানে 1 প্লেট চিকেন স্টু আর 2 পিস রুটি দিয়ে 90 টাকা। আচ্ছা, মটন স্টু হলে চিকেনটা থাকছে কিন্তু 4 ভাগের 1 ভাগ চিকেনটা। আচ্ছা, ঠিক আছে। মটনটা থাকছে 4 পিস দিলে 400 টাকা, 2 পিস দিলে 200 টাকা মটন স্টু। সঙ্গে রুটি যা খাবে 5 টাকা পিস। বাটার টোস্ট হয় 10 টাকা পিস। এবার ফিশ ফ্রাই করি 120 টাকা, ফিশ রোল আছে 150 টাকা, টেবিল আছে 40 টাকা, ভেজিটেবিল চপ আছে 10 টাকা, ঘুগনি আছে 20 টাকা, আর আপনার চা রয়েছে 10 টাকা, স্পেশাল চা করলে 20 টাকা, কফি আছে 30 টাকা, এরকম। তাছাড়া এবার সমস্ত কোল্ড ড্রিঙ্কস যত রকমের আছে সবই আছে। এছাড়াও ধরুন কিছু কিছু গ্রুপ আছে, এই গ্রুপেরা আসছে এসে ধরুন এই আমাদের বাঙালি খানা, এই ধরুন একটু মুগের ডাল, একটু পোস্ত, আবার একটু ধরুন চিংড়ি মাছের মালাইকারি, কেউ মটন কোরমা, এসবগুলো চাইছে, তাদেরকেও আমি করে দিচ্ছি। পায়ে পায়ে কাছে দূরেতে এই মুহূর্তে রয়েছি মোহনবাগান ক্যান্টিনে। আর মোহনবাগান ক্যান্টিনে এসেছি, চিকেন স্টু খাবো না সেটা তো হতেই পারে না। প্রথমেই বলি চিকেন স্টুতে কি কি আছে। চিকেন স্টুতে আছে গাজর, সঙ্গে আছে পেঁপে, তার সঙ্গে একটা আলু এবং একটা লেগ পিস। এই যে দেখা যাচ্ছে লেগ পিস, বেশ গরম, মানে ধরতে একটু অসুবিধাই হচ্ছে। আর সঙ্গে রয়েছে 2 পিস টোস্ট। তাহলে একটুখানি এবার খেয়ে বলা যাক যে ঠিক টেস্টটা কেমন। দারুণ খেতে, এবং এই বোঝা যাচ্ছে যে কতটা হেলদি। চিকেন যেরকম রয়েছে তার সঙ্গে সবজি রয়েছে, তার সঙ্গে অবশ্যই ব্রেডও রয়েছে, সব মিলে এটা দারুণ খেতে। এই যে চিকেন স্টুটা খাচ্ছি, এই চিকেন স্টুটা কিন্তু প্লেয়ারদের অল টাইম ফেভারিট একটা মেনু, এবং মোহনবাগান ক্যান্টিনে এটার জন্য যথেষ্ট একটা ডিমান্ড তৈরি হয় সবসময়। মোহনবাগান ক্যান্টিনে এসেছি আর মাটন স্টু খাবো না সেটা তো হতে পারে না। মাটন স্টুতে রয়েছে মাটনের পিস, দুটো বেশ বড় বড় মাটনের পিস রয়েছে, সঙ্গে রয়েছে পেঁপে, এবং পেঁপেটাও বেশ ভালো সিদ্ধ হয়েছে, সঙ্গে রয়েছে গাজর, তার সঙ্গে রয়েছে
বাঙালির প্রিয় আলু, সেও থাকবেই, কিন্তু মাংসটা কতটা সেদ্ধ হয়েছে, একেবারে নরম কিনা, হ্যাঁ একদমই তাই, দেখাই যাচ্ছে যে ঠিক বেশ একটুতেই সহজেই কাটা গেল। আমি তো খুব এনজয় করছি। আর এই ময়দানে এলে মোহনবাগান ক্যান্টিনের এই মাটন স্টু অনেকেরই ফেভারিট। আশা করি এটা দেখার পর বা এই খাওয়ার গল্প শোনার পর নিশ্চয়ই তোমরাও আসবে এই মাটন স্টু খেতে। এই মুহূর্তে সামনে চলে এসেছে পেল্লাই একটা ফিশ রোল। সেই ফিশ রোলটায় ঠিক কি আছে, কতটা ফিশ আছে সেটাই বরঞ্চ এই মুহূর্তে দেখে নিই, তারপরে হবে পেট পুজো। বেশ গরম, হাত দিয়ে ধরা যাচ্ছে না, কিন্তু তার সত্ত্বেও বন্ধুদের উদ্দেশ্যে দেখাতেই হবে আমায় যে ফিশ রোলে ঠিক কতটা ফিশ রয়েছে। হ্যাঁ এক্স্যাক্টলি, ফিশ রোলে কিন্তু অনেকটাই ফিশ রয়েছে এবং ভেতরটা ভরপুর একেবারে ফিশ এবং তার পুর দুটোই রয়েছে অনেকটা পরিমাণে। এবার বরঞ্চ একটুখানি খেয়ে দেখার পালা। দারুণ টেস্ট, এবং খেতে খেতে যেটা উপলব্ধি করছি অরিজিনাল ভেটকি মাছ দেওয়া এবং ফুল কোনো একটা স্টাফিং, ইভেন খুঁজতে খুঁজতে একটা কিসমিস খুঁজে পেয়েছি, মানে কাজু কিশমিশও রয়েছে এবং মাছ সঙ্গে স্টাফিং সব কিছুই রয়েছে এই ফিশ রোলের। তাই কিন্তু সব দিক থেকেই বেশ একেবারে পুষ্টিকর এবং সব দিক থেকে সাশ্রয়ী। এবার পাতে চলে এসেছে একটা পেল্লাই ফিশ ফ্রাই। যদিও ফিশ ফ্রাইটা খেতে কেমন তা খেয়ে বলতে পারবো, যদিও ওই ক্যান্টিনের অধিকর্তা বলছেন যে এখানে কিন্তু মাছ মানেই অনলি ভেটকি। বরঞ্চ একটু ভেঙে দেখাই, পুরোটাই প্রায় মাছ, লেয়ার তেমন নেই বললেই চলে, সঙ্গে যথারীতি স্যালাড এবং কাসুন্দি, এবং গরম গরম এটা খেতে বেশ ভালোই লাগছে। বসে ফিশ ফ্রাই খাচ্ছি, বাইরে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন ঢাকের বাদ্যি, কারণ হচ্ছে সেলিব্রেশন চলছে এই মোহনবাগান ক্লাবে। এই ক্যান্টিনে সবাই আছে, সমর্থক থেকে শুরু করে এখানকার মেম্বার্স, প্লেয়ার্স সবাই, এবং এই সেলিব্রেশন সারা বছরই কম বেশি চলতে থাকে। কিন্তু তার মাঝখানেও আমরা চলে এসেছি পায়ে পায়ে কাছে দূরতে যে কীভাবে এই ক্যান্টিন জমজমাট হয়ে থাকে অনেক রকম খাবারের, সেই খাবারের সন্ধান দিচ্ছি আমরাই। এই মুহূর্তে হাতে রয়েছে একটা ডিমের টেবিল, এবং ডিমের সাইজ দিনে দিনে যতই ছোট হচ্ছে, কিন্তু এখানে টেবিলের সাইজটা বেশ স্ট্যান্ডার্ড। ভেতরে কি আছে, কতটা কি রয়েছে, চলুন দেখা যায়। হ্যাঁ, ভেতরে কিন্তু অর্ধেক ডিম রয়েছে। অনেক জায়গায় ডিমের টেবিলে কোয়ার্টার ডিম দেখা যায়, কিন্তু এখানে বেশ ডিমের অর্ধেকটাই পাওয়া যাচ্ছে, সঙ্গে স্টাফিং রয়েছে। তাহলে এবার খেয়ে দেখি। ডিমের টেবিলের স্টাফিংটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি, মূলত আলু বেস করা, কিন্তু খেতে খারাপ নয়। যদি একটুখানি ঝাল হলে আরও বেশি জমতো ভালো, কিন্তু বেশ ভালো, টেস্ট ভালো, ফ্রেশ, এবং সঙ্গে স্যালাড কাসুন্দি এগুলো রয়েছে। তাই সব থেকে আমার যেটা ভালো লাগছে এখানে খেয়ে, এর যে প্রত্যেকটা চপ হোক, ফিশ রোল হোক, ফিশ ফ্রাই হোক বা ডেভিল হোক, সবকটার কিন্তু যে গায়ের লেয়ারটা, পরতটা, সেটা খুব পাতলা। তার মানে এই ভেতরের মেটেরিয়ালটা অনেকটা রয়েছে, তাই বাইরের লেয়ারটা খুব পাতলা। মোহনবাগান ক্যান্টিনে এই মুহূর্তে রয়েছি এবং সেখানে পেয়ে গেছি প্রীতমকে। প্রীতম কিন্তু তার বাবার সঙ্গে দেখাশোনা করছে এবং পুরোপুরি সামলাচ্ছে এই ক্যান্টিন। প্রীতম, প্রথমেই স্বাগত আমাদের এই ইউথদের নিয়ে এই মানে আড্ডা, যেখানে আমরা পায়ে পায়ে কাছে দূরতে পৌঁছে গেছি এই মুহূর্তে তোমাদের ক্যান্টিনে।
কিভাবে ডিল করো সকাল থেকে শুরু করে একদম যে এই 350 দিন প্রায় চলে, কিভাবে ডিল করো, কারা আসে, কোন কোন খাবারের বেশি ডিমান্ড রয়েছে একটু যদি বলো। আসে বলতে তো এখানে মোহনবাগানিরাই আসে, সবাই মোহনবাগানি এখানে যারা আসে। আর ইউথ মানে ডিল করা বলতে হাসি মুখে ডিল করতে সবার সাথে, আর সবার সাথে এখন থাকতে থাকতে একটা পরিচয় হয়ে গেছে। মানে আমার বাইরে ফ্রেন্ড সার্কেলের থেকে বেশি এখানে এখন ফ্রেন্ড সার্কেল হয়ে গেছে। আর খাবারের দিকে যদি ডিমান্ড বলেন তাহলে চিকেন স্টু, মাটন স্টু, তারপর আপনার ফিশ ফ্রাই, ফিঙ্গার রোল সবকটারই মোটামুটি চল আছে। কোনটা ডিমান্ড সব থেকে বেশি? সব থেকে বেশি বলতে গেলে চিকেন স্টু, চিকেন স্টু, ফিশ ফ্রাই, এই দুটো সব থেকে বেশি চলে। আর মাটন স্টুটা অনেকে আছে মটন ছাড়া খায় না, আবার মটন স্টুটার ডিমান্ড আছে। মানে বিভিন্ন পাবলিকে ভ্যারি করে কার কোনটা ভালো লাগে। থেকে যদি কেউ কোনো আমাদের বন্ধুরা যদি ঘুরতে ঘুরতে আসে, হ্যাঁ, তারা যদি একটুখানি ভাত বা এরকম জাতীয় খাবার চায়, তাহলে কি এই ক্যান্টিনে সেটা পাবে অর্ডার দিলে? হ্যাঁ, আমরা অর্ডার না দিলেও মোটামুটি 10-15 জনের মতো এক্সট্রা ভাত রাখছি, কারণ কিছু লোক আসা যাওয়া করে, আমাদের যে ক্লাবের অফিস আছে তারা কিছু লোক খায়, তো এক্সট্রা করে রাখি। নষ্ট হলে নষ্ট হয়, কিন্তু রাখি। আচ্ছা, যদি অর্ডার দিয়ে আসেন তাহলে আপনি মটন কোরমা থেকে আরম্ভ করে ভেটকি মাছের পাতুরি থেকে আরম্ভ করে যা বলবেন সব হয়ে যাবে। অর্ডার দিলে আমার এখানে কিছু হবে না এরকম নেই। আচ্ছা, একটা জিনিস জানতে ইচ্ছা করছে যে এই যে মোহনবাগানের ক্যান্টিন চালাতে শুধু তো ক্যান্টিন চালানো হয়, মাঝে মধ্যে কি মোহনবাগানের খেলা দেখতেও যাওয়া হয়? মাঝে মধ্যে বলতে প্রায় সব খেলাই দেখতে যাই, একটু মাঝে মধ্যে বকাও শুনতে হয় আমাকে এসবের জন্য, কিন্তু খেলা না দেখলে মানে এতক্ষণ যে ইনভলভ থাকলাম, মানে টিকিট দেওয়া থেকে আরম্ভ করে সবকিছু দিতে ব্যস্ততা, খেলা দেখে জিতে ওটা রিলিফ পাওয়া যায়। একদম। তাহলে যারা মোহনবাগানের বিশেষত সমর্থক তাদের তো আসবেই, এবং অন্যান্য যারা বন্ধুরা রয়েছে সবাইকে বলবো একবার অবশ্যই ভিজিট করতে হবে এই মোহনবাগানের ক্যান্টিন। জয় মোহনবাগান। তাহলে বন্ধুরা, তোমরাও যদি ইউথ আড্ডায় অংশ নিতে চাও তাহলে অবশ্যই আমাদের মেইল পাঠাও youtadda.ddkcall@gmail.com এই ইমেল আইডিটিতে। আজকের মতো বিদায় নিচ্ছি, সকলে ভালো থেকো, ইউথ আড্ডার সঙ্গে থেকো। স্বল্প একটু গল্প হলে দিনটা জমে ক্ষীর, শহর থেকে